This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় দুপুর 2টো, তার মানে এই টিভি9 বাংলার সময় এখন নিউজ অ্যাট 2 এর। আপনারা জানেন যে আরও একজন জঙ্গির আধার কার্ড তৈরি হয়েছে এই বাংলা থেকেই। সাদ রাডির কথা তো আগেই জানতেন, এরপরও সাদ রাডির পাশাপাশি আরও এক জঙ্গির আধার কার্ড তৈরি হয়েছে এ রাজ্যেই। এমন যে সে জঙ্গি নয়, আনসারুল্লাহ নেতার আধার তৈরি হয়েছে এই বাংলাতেই। সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদের আধার তৈরি হয়েছে আমাদের রাজ্যে। আনসারুল্লাহ বাংলা টিমের প্রথম সারির নেতা এই সাইফুল ইসলাম। মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে সাইফুল। সাদ এবং তার সহযোগীদের মাধ্যমে তৈরি করে ভারতীয় আধার। আসামের বরপেটায় মাদ্রাসায় পড়াতো সাইফুল। আরবি শিক্ষক পরিচয় আড়ালে চলত জঙ্গি মডিউলের কাজ। বরপেটা এবং গোয়ালপাড়ায় মডিউল তৈরি করেছিল সাইফুল। 2022-এ ধরা পড়ে সাইফুল এবং তার সঙ্গীরা। সাদ এবং বাকি সঙ্গীদের জেরা করে মিলেছে এই নয়া তথ্য। আসামে ধৃত জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল সাইফুলের মডিউলের। ধৃতদের কাছ থেকে পাওয়া নথি থেকেও অনেক নতুন তথ্য মিলেছে। সাইফুলের ভুয়ো আধার কার্ড নিয়ে আদালতের রিপোর্টও জমা দিয়েছে এনআইএ। এসটিএফ এর হাতে ধৃতদের জেরা করছে এনআইএ। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি, শুধুমাত্র সাদ রাডি নয়, আরও এক জঙ্গির আধার কার্ড তৈরি হয়েছে এই বাংলা থেকেই। সাদ রাডি ছাড়াও আরও এক জঙ্গির আধার তৈরি হয়েছে এ রাজ্যেই। আনসারুল্লাহ নেতা আধার তৈরি হয়েছে এই বাংলাতেই। সাইফুল ইসলাম ওরফে হারুন রশিদের আধার তৈরি হয়েছে এই রাজ্যে। আনসারুল্লাহ বাংলা টিমের প্রথম সারির নেতা এই সাইফুল ইসলাম। মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে সাইফুল। সাদ এবং তার সহযোগীদের মাধ্যমে তৈরি করে ভারতীয় আধার। প্রথমে আসামের বরপেটা মাদ্রাসায় পড়াতো সাইফুল। আরবি শিক্ষক পরিচয় আড়ালে তার জঙ্গি মডিউলের কাজ চালাতো। বরপেটা এবং গোয়ালপাড়ায় মডিউল তৈরি করে এই সাইফুল। 2022-এ ধরা পড়ে সে এবং তার সঙ্গীরা। সাদ এবং বাকি সঙ্গীদের জেরা করে মিলেছে নতুন নতুন তথ্য। আসামে ধৃত জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই সাইফুলের মডিউলের। ধৃতদের থেকে পাওয়া নথি থেকেও মিলেছে আরও নয়া তথ্য। সাইফুলের ভুয়ো আধার কার্ড নিয়ে আদালতের রিপোর্ট জমা করেছে এনআইএ। যে খবর জানাচ্ছিলাম আপনাদের, ধৃতদেরও জেরা করছে এনআইএ। আরও বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের সহকর্মী সিজার, যার এক্সক্লুসিভ রিপোর্ট দেখাচ্ছিলাম আপনাদের এই মুহূর্তে। সিজার, তার মানে সাদ রাডি একা নয়, সাইফুলের আধার কার্ডও তৈরি হচ্ছে এই বাংলাতে। সিজার, আর কত জঙ্গি এই বাংলাতেই তাদের ভুয়ো নথি তৈরি করে ফেলেছে বা তৈরি করার প্রক্রিয়ার মধ্যে এখনো রয়েছে? আর কি কি তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে? দেখো, সেটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ সাদ রাডির যেভাবে ভোটার কার্ডে নাম উঠেছে, তার পরবর্তীতে সে এখানে আধার কার্ড বানিয়েছে এবং পাসপোর্ট পর্যন্ত বানিয়েছে, সেটাই তাজ্জব করে দিয়েছে আমাদের। কিন্তু পরবর্তী তদন্তে দেখা যাচ্ছে সাদ রাডি নয় খালি, সৈফুল ইসলাম সে আরও আগে ধরা পড়েছিল। সৈফুল ইসলামও বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা এবং আনসারুল বাংলা টিমের অন্যতম প্রথম সারির নেতা। সে এই সাদ রাডিদের যে মডিউল, সেই মডিউলের সাহায্যে সে প্রথমে মুর্শিদাবাদ হয়ে বাংলায় ঢোকে এবং আগে থেকেই তার জন্য মজুত করা ছিল ভুয়ো আধার কার্ড, অর্থাৎ ভারতীয় নথি আগে থেকেই তৈরি করে রাখা হচ্ছে তাদের পরিচয়পত্র হিসেবে। এবং তারা ঢোকার পর সেটা নিয়ে সে চলে যায় অসমের বরপেটাতে, সেখানে একটি মাদ্রাসার আরবি শিক্ষকের আড়ালে সে সংগঠন বিস্তারের কাজ করে। এবং গত পরশুদিন এই আনসারুল্লাহ বাংলা টিমের এই 10 জনের কাছ থেকে যে ধরনের হাতে তৈরি AK-47 সদৃশ্য বন্দুক পাওয়া গেছে, তা একই ধরনের অস্ত্র পাওয়া গিয়েছিল কিন্তু এই সাইফুল ইসলামের কাছ থেকে। এবং সেই জায়গা থেকে কোথাও এই আশঙ্কাটা খুব জোরদার হয়ে উঠছে যে এরকম একাধিক আনসারুল বাংলা টিমের প্রথম সারির নেতা বা সংগঠক ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন এবং তাদের জন্য প্রয়োজনীয় নথি এখান থেকেই তৈরি করা হয়েছে। এবং এটা আরেকটা জিনিস ইঙ্গিত দেয়, যেটা খুব বিপজ্জনক, যে এই রাজ্যে এদের স্লিপার সেল এতটাই সক্রিয় এবং শক্তিশালী যে এই ধরনের। এর পাশাপাশি সিজার, আমার আরো একটা জিনিস তোমার থেকে জানা রয়েছে যে এই যে জঙ্গিরা এত সহজে এ রাজ্যে যারা আধার কার্ড সহ অন্যান্য নথি তৈরি করে ফেলতে পারছে, তার মানে এপার বাংলারও কয়েকজনের এই জালের মধ্যে হাত যোগসাজশ রয়েছে, যারা এই জঙ্গিদের নকল নথি পেতেও সাহায্য করছে।
একদমই সেটাই আমি তোমাকে বললাম যে এপার বাংলায় বা এই রাজ্যে, আরও বিশেষ করে বলছি এই রাজ্যে বেশ কিছু সীমান্তবর্তী জেলায় যে এদের সংগঠন যথেষ্ট শক্তিশালী সেটা প্রমাণ হয় যে এদের যেভাবে লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ধরনের নথিপত্র তৈরি করে দেওয়া হচ্ছে এবং যারা এপারে এই নথিপত্র তৈরি করছে তাদেরও রাজনৈতিক বা প্রশাসনিক মহলে প্রভাব রয়েছে, এটাও কিন্তু প্রমাণিত, না হলে এত দ্রুত তাদের এই ভুয়ো নথি তৈরি করা সম্ভব হতো না। একেবারে, অনেক ধন্যবাদ তোমাকে সিজার। দেখুন, এ রাজ্যে শুধুমাত্র যে জাল আধার কার্ড বা ভোটার কার্ড নয়, জাল বার্থ সার্টিফিকেটের এপিসেন্টারও আমাদেরই রাজ্যের বারাসাত। জাল নথিতেই বাংলাদেশিদের হাতে আসছে ভারতীয় পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিটাই তৈরি হয়েছে বারাসাতের কদম্বগাছিতে। কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। বারাসাত থেকে আমার সঙ্গে দীপঙ্কর রয়েছেন এবং সুপ্রিয় রয়েছেন আমার সঙ্গে। আমি দুজনের কাছে যাবো, তবে শুরুতে একবার দীপঙ্করের কাছে যাই। দীপঙ্কর, পুলিশের কাছে এই মুহূর্তে যে তথ্য সব থেকে উদ্বেগজনক, যে জাল নথি তৈরি করার জন্য সব থেকে আগে যে ডকুমেন্টটা লাগে অর্থাৎ বার্থ সার্টিফিকেট, সেটার মানে একদম এপিসেন্টার বা হাব হচ্ছে বারাসাত, তার কদম্বগাছি গ্রাম, গঙ্গাধরপুর, বসিরহাট, এই জায়গাগুলো। কেন এখানে কি এমন লুকিয়ে রয়েছে যে এখানে এত বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে? দেখো, এটাই খুঁজে বার করার চেষ্টা করছেন গোয়েন্দারা, কেন এখান থেকে এত বেশি বার হচ্ছে। কিন্তু যে তথ্য যেটা জানা যাচ্ছে, সমরেশ এবং মোক্তার আলম এরা গ্রেপ্তার হওয়ার পর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পারছেন বা তাদের কাছ থেকে যে ডকুমেন্টসগুলো উদ্ধার হচ্ছে তার মধ্যে যে নকল জন্ম সার্টিফিকেটগুলো উদ্ধার হয়েছে সব থেকে বেশি কিন্তু কদম্বগাছি, তারপর বারাসাত মিউনিসিপ্যালিটি, তারপর গঙ্গাধরপুর, বসিরহাট, এই প্রত্যেকটা জায়গা থেকে জাল সার্টিফিকেট বার হয়েছে। কিন্তু কিভাবে বার হলো এ বিষয়ে গোয়েন্দারা কদম্বগাছি পঞ্চায়েতের কাছে, বারাসাত মিউনিসিপ্যালিটির কাছে তথ্য জানতে চেয়েছেন, তারা চিঠি পাঠিয়েছেন এবং পঞ্চায়েত প্রধান তিনি যেটা বলছেন, তিনি তো এই তথ্য জানিয়েছেন যে তারা এ বিষয়ে কিছু জানতেন না। অর্থাৎ কদম্বগাছি পঞ্চায়েতের দাবি তারা এ বিষয়ে কিছু জানতেন না, কিন্তু তারা ইন্টারনালি একটা তদন্ত করবেন নিজেদের পঞ্চায়েত স্তরে যে পঞ্চায়েতের কেউ এই বিষয়ে জড়িত আছে কিনা। প্রসঙ্গ হচ্ছে এই জাল সার্টিফিকেট, জাল জন্ম সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেটকে ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের খুব সহজে পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করতো এই মোক্তার আলম, সমরেশেরা। সেই জায়গা থেকেই কিন্তু এই তদন্ত এবং কদম্বগাছি পঞ্চায়েত তার শীর্ষে রয়েছে এবং সেই জায়গা থেকে কদম্বগাছি পঞ্চায়েতের কাছে জানতে চেয়েছিল, যদিও কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান তিনি স্পষ্ট বলছেন যে তারা এই বিষয়ে বিন্দু বিসর্গ জানতেন না। এই বারাসাত এবং আশেপাশে যে কটা জেলার কথা আমরা বলছি তার প্রত্যেকটি পঞ্চায়েত বা যে প্রশাসনিক রয়েছে তার মাথায় রয়েছেন তৃণমূলের কোনো না কোনো শীর্ষ নেতা বা তৃণমূলের দখলে রয়েছে স্থানীয় পুরসভাগুলো। সেক্ষেত্রে স্থানীয় যে নেতৃত্ব তৃণমূল, তারাও তো এই ইস্যুটাকে বা এই অভিযোগটাকে একেবারে হাতে ধুয়ে ফেলতে পারেন না, তাদেরও তো একটা দায় বর্তায়, তারাও তো প্রশাসনটা সামলান। দেখো, এই কথা কিন্তু এই বিরোধীরা কিন্তু এই কথা নিয়ে ইতিমধ্যেই সরব হচ্ছেন। বিরোধী নেতারা যারা বিরোধীদের নেতৃত্ব দেন তারা কিন্তু বলছেন যে এই দায় কোনোভাবেই পঞ্চায়েত এড়িয়ে যেতে পারে না। এবং একই সঙ্গে তুমি যাদের কথা বলছো, যে সমস্ত নেতৃত্বের কথা বলছো, তাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে তারা কিন্তু বলছেন যদি কেউ এই ঘটনায় জড়িত থাকেন বা যুক্ত থাকেন তাহলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, সেই তদন্তে তারা সহযোগিতা করতে রাজি। আর সেই কারণেই কিন্তু কদম্বগাছি পঞ্চায়েত তাদের দাবি যে তারা প্রাথমিকভাবে যতটুকু রিপোর্ট অনুযায়ী জানতে চেয়েছেন বা যে সমস্ত তথ্যগুলো এসছে সেই জায়গা থেকে তারা খুঁজে পাননি যে তাদের কোনো ইনভলভমেন্ট আছে, সেটা তারা ইতিমধ্যে গোয়েন্দাদেরকে সঙ্গে থাকে। আমার আরেক সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছে। সুপ্রিয়, এই গোটা চক্রটা কিভাবে কাজ করত যদি আরো একবার একটু সহজ করে দর্শকদের বুঝিয়ে বলো। দীপ, দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সমরেশ বিশ্বাস, মোক্তার আলম সহ মোট 6 জন গ্রেপ্তার হয়েছে এবং এদের বিভিন্ন এজেন্টরা রয়েছে, সাব এজেন্ট রয়েছে এবং এদের মাধ্যমেই কিন্তু সুপরিকল্পিতভাবে বাংলাদেশি নাগরিকদের সীমান্ত পার করে এদিকে নিয়ে আসা এবং তারপর তাদের নামে নাম বদল করে, ধর্ম বদল করে তাদের নামে তৈরি হতো বিভিন্ন নথিপত্র এবং যার মধ্যে অন্যতম হচ্ছে বার্থ সার্টিফিকেট। দীপঙ্কর যে কদম্বগাছি পঞ্চায়েতের কথা বলছে, তাছাড়াও কিন্তু আরও বেশ কিছু এলাকা রয়েছে সেখান থেকেও এ ধরনের বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। আর এই পাসপোর্ট জালিয়াতি তদন্তে নেমে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে তল্লাশি চালিয়ে এ ধরনের যে সমস্ত নথিপত্রগুলো তদন্তকারীদের হাতে এসছে, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ভোটার কার্ড, এমনকি স্কুলের মার্কশিট বা অ্যাডমিট কার্ড, ব্যাংক পাসবুক, যেগুলো বাংলাদেশি নাগরিকদের নামে তৈরি করা হয়েছিল এই পাসপোর্ট তৈরির জন্য, সেগুলোকে বাজেয়াপ্ত করে তার সত্যতা যাচাই করার জন্য যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লালবাজারের গোয়েন্দারা জানতে চান, যেমন কদম্বগাছি পঞ্চায়েতের কাছে জানতে চাওয়া হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু অন্যান্য যে সমস্ত পুরসভা বা যে সমস্ত ব্যাংকের পাসবুক উদ্ধার হয়েছে তাদের কাছে যখন জানতে
চাওয়া হয় বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাছে যখন মার্কশিট বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে, ইতিমধ্যেই কিন্তু তারা যেটা জানিয়েছেন, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, যে সমস্ত নথিপত্রগুলোই কিন্তু ভুয়ো বা জাল। অর্থাৎ এই সমস্ত নথিপত্রগুলোকে জাল করে বাংলাদেশিদের নাম বদল করে, তাদের ধর্ম বদল করে দিয়ে তাদের নামে এই সমস্ত ভারতীয় পরিচয়পত্র বা বিভিন্ন নথিপত্র তৈরি করা হতো। পরবর্তীতে সেই সমস্ত নথিপত্রগুলোকে ব্যবহার করে তাদের নামে ভারতীয় পাসপোর্টের আবেদন করা হতো এবং এই সমস্তটার জন্যই কিন্তু মোটা অঙ্কের টাকা, 2 থেকে 5 লাখ পর্যন্ত টাকা কিন্তু এই বাংলাদেশিদের থেকে এই চক্রের সদস্যরা নিত এবং তার বিনিময়ে এগুলো তৈরি হতো। কিন্তু প্রশাসনিক নজরদারির একটা অভাব যে ছিল, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে একের পর এক এই তথ্য সামনে উঠে আসার ফলে। এখন যেটা দেখার, প্রশাসনিক নজরদারির অভাব নাকি অভিযোগটা আরো গুরুতর, প্রশাসনের একাংশের এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ? দেখো, ইতিমধ্যেই কিন্তু আদালতে এই মামলার শুনানি চলাকালীন কিন্তু তদন্তকারী আধিকারিকদের ঠিক এই প্রশ্নের মুখেই পড়তে হয়েছে। তার কারণ, পাসপোর্ট তৈরির জন্য যখন কেউ আবেদন করছে এবং সে যে সমস্ত নথিপত্রগুলো দেখছে, সেই সমস্ত নথিপত্র কিন্তু বারবার যাচাই করা হয়। কিন্তু এক্ষেত্রে কেন সেই সমস্ত নথিপত্র যাচাই করা হলো না? যদি যাচাই করা হয়ে থাকে তাহলে যেগুলো জাল নথিপত্র পাসপোর্ট তৈরির জন্য দেওয়া হয়েছে, সেটা কেন তাহলে ধরা পড়লো না? যাদের উপরে দায়িত্ব ছিল এই ভেরিফিকেশনের বা নথিপত্র যাচাই করার, কোথাও গিয়ে কি তারাই এই নেটওয়ার্কের সঙ্গে কোনোভাবে ইনভলভ রয়েছেন? সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। বা তুমি যেমনটা বলছো যে প্রশাসনের একাংশ, তাদের ইনভলভমেন্টের বিষয়টা এখনো পর্যন্ত কোন জায়গাতে দাঁড়িয়ে তা নিয়েও কিন্তু তদন্তকারী আধিকারিকের কাছে ইতিমধ্যেই আদালতের তরফেও জানতে চাওয়া হয়েছিল গতকালই, বা ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়, ধন্যবাদ দীপঙ্কর। দেখুন, পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো এক বাংলাদেশি সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে মার্কুই স্ট্রিট এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে। অভিযোগ, 26শে ডিসেম্বর জালের নথি নিয়ে ভারতে প্রবেশ করে আবিদুর। 2023 থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড। খতিয়ে দেখছে পুলিশ সেইগুলো। 12 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করে আবিদুর, এমনটাই পুলিশ সূত্রে খবর। আর অনুপ্রবেশকারী ধরতে নদিয়ায় কিন্তু জোর অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ। গতকালের পর আজ ফের জালে 6। 3 জন অনুপ্রবেশকারী এবং 3 জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালী এবং গাংনাপুর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। ধৃত 3 বাংলাদেশের মধ্যে একজন মহিলাও রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের চুয়াডাঙ্গায়। 3 দালাল নদিয়ার হাঁসখালী, গাংনাপুর এবং ধানতলার বাসিন্দা। সীমান্তবর্তী যে থানাগুলি রয়েছে, সেই সকল থানাগুলি যৌথভাবে তারা অভিযান চালাচ্ছে। কোনো জায়গায় কোনো অনুপ্রবেশকারী এসে প্রবেশ করে ভারতবর্ষে রয়েছেন কিনা, বা এই কাজের সাথে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা তাদেরকে এদেশে নিয়ে আসতে সহযোগিতা করছে বা আশ্রয় দিচ্ছে, সমস্তটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি সীমান্তে কিন্তু নজরদারি, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে এবং যে সকল সীমান্ত এলাকাগুলিতে তার কাটা নেই, সেই সকল এলাকায় নজরদারি বাড়ানোর সত্ত্বেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা কোনো রকম নজরদারির ফাঁকফোকর থাকলে সেই পথ দিয়ে দালালরা বা অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে প্রবেশ করাচ্ছে। আর এই সকল খবর মিলেই যৌথ পুলিশের অভিযানে একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে। আবারও নতুন করে গতকালকে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। ধানতলা থানার পুলিশ, গাংনাপুর থানার পুলিশ এবং হাঁসখালী থানার পুলিশ এই অভিযুক্তদের গ্রেপ্তার করে আজ তাদের আদালতে পাঠায়। নদিয়া থেকে ক্যামেরায় তুষারের সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা। আর ব্রেকের পর যে খবর দেখাবো আপনাদের, বেশ কয়েকদিন কেটে গেছে, এখনো বাগে আসছে না বাঘিনী। লেজে খেলাচ্ছে জিনাত। ফের অবস্থান বদল বাঘিনীর। বাঘ ধরতে আনা হলো নতুন খাঁচা। ছাগল, মোষের টোপও দেওয়া হয়েছে। বন দপ্তরের টোপ কি গিলবে জিনাত? টানা 5 দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ে থাকার পর অবশেষে অবস্থান পরিবর্তন। বান্দোয়ান থেকে এবার মানবাজারের জঙ্গলে বাঘিনী জিনাত, দাবি বন দফতরের। শুক্রবার ভোরে বাঘিনী রাইকা পাহাড় থেকে নেমে সোজা চলে যায় মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি বিট অফিস সংলগ্ন জঙ্গলে। আপনারা বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন, বাড়ির মধ্যে থাকবেন, জঙ্গলের আশেপাশে যাবেন না, ঘোরাফেরা করবেন না, আপনারা সতর্ক থাকুন।
বাঘিনীকে ধরতে হিমশিম অবস্থা বন দপ্তরের। আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে যে কিভাবে একেবারে গাড়িতে করে মাইকিং করা হচ্ছে এলাকায়। বলা হচ্ছে যদি খুব দরকারি কাজ না থাকে বাড়ির ভিতরে থাকুন, বাইরে যাবেন না। আর এবার যে ছবি আপনাদের এইমাত্র দেখালাম, নতুন করে বাঘিনী জিনাতের জন্য মোষ তার টোপ নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তার নতুন খাবার আনা হচ্ছে, নতুন খাঁচা পাতা হচ্ছে, কিন্তু এই সব করেও বাঘিনীর দেখা মিলল না। চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে এই পুইসাগড়া জঙ্গল এলাকায়। নিয়ে আসা হয়েছে খাঁচা, পাশাপাশি খাবারের জন্য মোষের বাচ্চা এবং ছাগলও নিয়ে আসা হয়েছে। এই এলাকায় গ্রামবাসীদের যেটা বক্তব্য, এই ডুংরি এলাকা থেকে যদি বাঘিনীকে নিজেদের কবজায় না আনতে পারে তাহলে আর এই বাঘিনীকে নিজেদের কবজায় আনতে পারবে না বন দপ্তর। তার কারণ হচ্ছে এই ছোট ডুংরি, এই ডুংরি থেকে তার পালিয়ে যাওয়ার কোনো মতেই সম্ভব নয়। ফলত নেট দিয়ে আটকে বন দপ্তরের কর্মীরা তাকে নিজেদের কবজায় আনার চেষ্টা করছে। পুইসাগড়া জঙ্গল থেকে তপন হালদার, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। শুভেন্দু অধিকারীর উপর হামলার আশঙ্কা নিয়ে অর্জুনের মন্তব্যের তদন্তে পুলিশ। স্টেট এজেন্সি দিয়ে শুভেন্দুর উপর আইডি বিস্ফোরণের ছক রয়েছে দাবি করেন অর্জুন। এই মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য অর্জুনকে নোটিশ পাঠায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 24 ঘন্টার মধ্যে ব্যাখ্যা না দিলে গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারিও দেওয়া হয়। অর্জুন হাজিরা না দেওয়ায় তার বাড়িতে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ চলে আসে। যদিও প্রাক্তন সাংসদের আইনজীবী সূত্রে খবর, পুলিশকে ইমেলে উত্তর পাঠানো হয়েছিল। দলীয় কর্মসূচিতে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় রয়েছেন অর্জুন সিং। অর্জুন সিং এর যে মন্তব্য নিয়ে তৈরি হলো এত বিতর্ক, তাকে নোটিশ পাঠালো পুলিশ, এমনকি হাজিরা না দেওয়া তার বাড়িতে চলে এলো। একবার শোনাই আপনাদের অর্জুন সিং এর সেই মন্তব্য। স্টেট এজেন্সি যেটা করে, ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। আপনাদের শোনালাম যে অর্জুন সিং এর কোন বিতর্কিত মন্তব্যের জন্য আজ তার বাড়িতে পুলিশ আসে। এরপর আমরা অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি টেলিফোনে। তিনি আমাদের কি জানালেন শোনাই আপনাদের। পশ্চিমবাংলা পুলিশ আইন মানে না, পশ্চিমবাংলা পুলিশ মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলে, এখানে আইনের শাসন নেই। তাই গিয়েছিল। আমি তো অলরেডি আমাকে একটা চিঠি দিল, তারপরে আবার 30 তারিখ ডেট দিল, তারপরে আবার বলছে আজকে আসতে হবে। তো আমি তো রাস্তায় লোক নয় কি আমাকে যখন তখন ডাকলে আমি চলে যাব। আমি সময় চেয়েছিলাম, আমার লয়ার সময় চেয়েছিল, তারপরে এই ধরনের কাজ করেছে। তার বুঝাই যাচ্ছে কি তারা ওই দলদাস পুলিশ মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এইসব কাজ করছে। বিজেপি নেতাদের বিড়ম্বনা যেন কমছেই না। এবার শুভেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারিও দিলেন। কয়েকদিন আগে বিরোধী দলনেতাকে মির্জাফর বলে আক্রমণ করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিতে গিয়ে শওকতের জঙ্গি যোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। এরপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা শওকত মোল্লার। ভিত্তিহীন অভিযোগ বলে 7 দিনের মধ্যে বিরোধী দলনেতাকে ক্ষমা চাওয়ার দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সেই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতাকে আইনি নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সে বলেছে যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বারাইপুর হয়ে যে রাস্তা, এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন কত বড় মির্জাফর।
বাংলাতে অনেকগুলো মির্জাপুর এসেছিল, প্রায় 19 জন মির্জাপুর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। সেই মির্জাপুরগুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে। এই মির্জাপুরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাপুর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। শওকত মোল্লার বক্তব্য শোনালাম আপনাদের শুভেন্দু অধিকারীর বক্তব্য, কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরই তাকে আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। নোটিশ পাঠানোর পর কি বললেন শুনুন। আমাকে জঙ্গি বলেছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য করার জন্য ওকে আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। হয় 15 দিনের মধ্যে ও ক্ষমা চাইবে, না হলে ওর বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার আমি আইনে নেব। ওকে কোর্টের টেনে ওকে নিয়ে যাব।